আহ, আবারও উমা সম্মানের নতুন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আমি একেবারে তার সাথে কথা বলবো। আহ, নতুন করে পরিচয় দেওয়ার হয়তো দরকার নেই, কিন্তু তাও বলতেই হবে। একটা ঘটনা, যে ঘটনা গোটা কলকাতা, গোটা রাজ্য জুড়ে, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত, বিশ্ব জুড়ে নক্কারজনক ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সাক্ষী অভয়ার মা আমাদের সঙ্গে রয়েছেন এবং বর্তমানে তিনি পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী রত্না দেবনাথ। আমি দিদিকে নমস্কার। নমস্কার জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। দিদি, আপনার সাথে কথাবার্তা বলতে গিয়ে আহ, আমি এমন কোনো প্রশ্ন করব না যেখানে আপনি বিব্রত হবেন, কিন্তু তাও যেহেতু উমা সম্মান, যেহেতু আমরা নারী শক্তির জয় জয়গান করছি, আমি সেই বিষয়ে প্রথম আসব। আহ, এই যে ঘটনাটা ঘটেছে, আপনার মতো অনেক মাই কিন্তু আহ, কষ্ট পেয়েছে, মর্মাহত হয়েছে, এবং তারপরেও কিন্তু আরজি করের ঘটনা থেকে আজকের বারুইপুর কাণ্ড একই ঘটনা পরপর ঘটে যাচ্ছে। কিভাবে দেখেন সবার আগে আমি জানতে চাই। প্রতিদিন ঈশ্বরের কাছে কামনা করি এবং সেই দিন থেকে আমার মেয়ের উপর যে নৃশংস অত্যাচার হয়েছে সেটা যেন আর কোনো মেয়ের উপর না হয়। আর বাবা মা হিসাবে আমরা যে কষ্টটা সেদিন পেয়েছি সেটা যেন কেউ না পায়। কিন্তু প্রতিনিয়ত এটা ঘটছে। এটা আপনি ওখানে খুঁজে দেখবেন, বারুইপুরে সেই তৃণমূলেরই এমএলএ। বারুইপুর যারা ঠিক করে রাখবেন তারা সেখানে এখনো সেই মমতা সরকারের সব রয়েছেন বাহিনী, তাদের এখানেই অত্যাচারটা হচ্ছে। তবে আমাদের সরকার, স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের কড়া হাতে এটা দমন করবেন। 2 মাসের মধ্যে তিনি গুন্ডাবাদ দমন বাহিনী নিয়ে এসেছেন এবং কি দুর্গা কমিটি গঠন করা হবে। এটা অবশ্য আমার মাথাতেই এসেছিল। প্রথমে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বলেছিলেন নিউ টাউনের ওখানে অনেকটা জমি নিয়ে একটা দুর্গাঙ্গন তৈরি করবেন। তখন যেদিন মিডিয়া বন্ধুরা আমার কাছে এসেছিলেন তখন আমি বলেছিলাম, কেন দুর্গাঙ্গন বানানোর জন্য আলাদা কেন জায়গা লাগবে? আমরা প্রত্যেকটা ঘরের মেয়েদের যদি তাদের খাদ্য, তাদের বস্ত্র, তাদের শিক্ষা, চেতনা সবকিছু ঠিক করে একটা ভালো মানুষ তৈরি করতে পারি, তাহলে তো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গা তৈরি হবে। তাহলে আর আলাদা করে মাটির দুর্গা কেন আমরা করতে যাব? এটা প্রথম আমার মাথায় এসেছিল। কারণ আমার মেয়ে সত্যি এমন কিছু তার চারিত্রিক গুণাবলী ছিল সব দিক থেকে, সে প্রণম্য একজন ব্যক্তি ছিল। আমি ওর মা হয়ে এখনো তাকে প্রণাম করি। ঠিক। দেখুন, কথা বলতে গিয়ে স্বাভাবিকভাবেই সেই ঘটনার ক্রম চলে আসবে, এবং এক দুর্গা, আমরা তার মেয়েও দুর্গা এবং তার মা তিনিও তো দুর্গা। সুতরাং কথাবার্তার মধ্যে এই দুর্গা নামটা বারবারই কিন্তু ঘুরে ফিরে আসছে, যার ফলে কিন্তু আমরা উমা সম্মান প্রতিবারের মতো এইবারও আমরা লড়াকু মহিলাদের আমরা কুর্নিশ জানাচ্ছি। তার কারণ অভয়া তিনিও ছিলেন একজন লড়াকু মহিলা, তার মা তিনি যে কতটা লড়াকু মহিলা সেটা মনে হয় গোটা রাজ্য রাজনীতি তার পরিচয় পেয়ে গিয়েছেন। দিদি, আপনি যখন প্রথম বিধানসভায় দাঁড়াবেন এই মনস্থির করেছিলেন, সমালোচকরা ভুরু কুঁচকেছিলেন, কিন্তু আপনি সেই সমালোচকদের জবাব দিয়ে আজকের কিন্তু আপনি শুধু অভয়ের মানা, সারা আপনার বিধানসভা, শুধু আপনার বিধানসভা আমি কেন বলবো, সমাজের বিভিন্ন অংশে এই অভয়াদেরই আপনি মা। আহ, আজকে জয়যুক্ত হওয়ার পর দায় দায়িত্ব তো অনেক বেড়ে গেছে। দায় অনেক বেড়ে গেছে। আমার শুধু পানিহাটি নয়, বিভিন্ন এলাকা থেকে আমার কাছে মানুষ আসেন। আমি যখন বলি আপনার এমএলএ এর কাছে যান, তখন না, ওনার সঙ্গে দেখা পাবো না, ওনার সঙ্গে কথা বলা যাবে না, এটা আপনিই করবেন সমাধান, এরকম অফার দাও। আমি বলি, এই যে মেয়ে মৃত্যুর পরে আমি যে রাস্তায় নেমেছিলাম, তার জন্য আমাকে প্রতিনিয়ত কটাক্ষ করা হয়। প্রতিনিয়ত একটা কোনো ঘটনা ঘটবে, কাকিমা আপনি কোথায়? একটা ছোট্ট ঘটনা ঘটবে, ধর্ষণ তো একটা বড় ব্যাপার। এই যে সোনারপুরে যে কাণ্ডটা ঘটেছে বারুইপুরে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার যোগ্য নয়। কিন্তু আমাদের সরকার সেটা কঠোর হস্তে দমন, মানে তাদের ধরেছে যারা। আর যেখানে তথ্য প্রমাণ লোপাট হয়, যেখানে পুলিশ বা সিবিআই গিয়ে কোনো তথ্য পায় না, সেই জায়গাগুলো তো আরো ভয়ানক।
যেমন আমার মেয়ের ক্ষেত্রে হয়েছিল। তো সেখানে আমাকে কেন কটাক্ষ করা হয় বারবার? আমি সারাটা রাত, আমি যতদিন হয়তো বাঁচবো সারা রাত তো জাগবো, তাহলে কি এই সমস্যার সমাধান হবে? হবে না। আমি যদি সারা দিন রাস্তায় থাকি, তো কি এই সমস্যার সমাধান হবে? হবে না। এটা মানুষের সামাজিক চেতনা বাড়াতে হবে। আমি প্রত্যেকটা মঞ্চ থেকে বাবা মায়েদের উদ্দেশ্যেই বলি, আপনারা মেয়ে বড় হবে বিয়ে দেবেন ভাবেন, আর ছেলেদের কিছুই বলেন না, সোনা টুকরো ছেলে হয়। এই জায়গাটা থেকে বেরিয়ে এসে ছেলে হোক মেয়ে হোক একে অপরকে যেন সম্মান করতে শেখে, বড়দের সম্মান করতে শেখে। আগে তাদের সেগুলো বাড়িতে শেখান, তারপরে তারা ভালো মানুষ হবে। ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, ছোটবেলা থেকে তারা যদি শিক্ষায় দীক্ষায় একটা সাধারণ মানুষ হয়ে উঠতে পারে, তাহলে আমি বলবো এইটা আমরা দূর করতে পারবো। তাই আমাকে কটাক্ষ যারা করেন তারা একটু ভেবে দেখবেন, তাদেরও বলি আমি, তাদেরও চৈতন্য হোক। চৈতন্য মানুষের দরকার। যেমন শ্রীরামকৃষ্ণ তখনকার দিনেও তিনি কল্পতরু হয়ে সবাইকে আশীর্বাদ করেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। ঠিক। আজকের দিনে দাঁড়িয়েও আমি, যারা আমাকে কটাক্ষ করেন তাদেরও আমি বলি যে তাদের চৈতন্য হোক। তারা তাদের নিজেদের সন্তানদের সেইভাবে গড়ে তুলুক যেন একজন ধর্ষক না হয়। সরকারকে এই জায়গাটা হস্তক্ষেপ সবসময় করবেন আমাদের সরকার, সেটা আমার দৃঢ় বিশ্বাস। এবং যে আনা হয়েছে যে বিলটা গুন্ডা দমন, অবশ্যই গুন্ডা দমন হলে এইসব কাজ থেকে অন্তত ছোট ছোট বাচ্চা মেয়েরা, তাদের স্বপ্নই এখনো শুরু হয়নি, হয়তো তারা পৃথিবীর আলোটা ভালো করে দেখতেই পায়নি, তার আগেই হয়তো তাদের এই নির্মমভাবে চলে যেতে হয়েছে। এটা আমাদের কাম্য নয়। এটা আমাদের সরকার কিছুতেই এই জায়গাটায় আপোস করবে না। ঠিক। আমি বিধায়ক রত্না দেবনাথের সাথে কথা বলতে গিয়ে একটা বিষয় বারবার ঘুরিয়ে ফিরে আসছে, একেবারেই বিধায়ক সুলভ আচরণ নয়। একেবারে পাশের বাড়ির কাকিমার মতোই, তার কিন্তু খুব সাধারণ সহজ কথা। তিনি যে কথাটা পরিষ্কার বলছেন যে আমাকে কেন কটাক্ষ করছেন, আমি এই জায়গায় বলবো দিদি, আহ, তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলেছে, এবং এই ঘটনা আমি একেবারে রাজনীতির রং না লাগিয়েই বলবো, সমাজকে পরিবর্তন করা, সাফ করা কোনো মুখ্যমন্ত্রীর কাছে ম্যাজিক দণ্ড নেই যেটা একদিনে সম্ভব। কারণ যেখানে মমতা ব্যানার্জির মতো একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের ছিলেন, তিনি সবসময় একটা নিদান দিতেন, রাত্রে 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। আমার মেয়ের ক্ষেত্রে বলা হয়েছিল রাতে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। এরকম এর হয়তো লাভ অ্যাফেয়ার আছে কিনা আগে খুঁজুন। এটা করে যারা অপরাধী তাদের মাথায় হাত রাখতেন, আর যারা ভিকটিম ফ্যামিলি তাদের কাছে কিছু টাকা ধরিয়ে দিয়ে একেবারে। ব্যাপারটা একেবারে। নিষ্পত্তি করতেন। এই জায়গাটা এবং থেকে আপনাদের কাছেও সেই অফার এসেছে। হ্যাঁ এসেছিল। Absolutely. তো এই জায়গাটা থেকেই মানে ধর্ষক তৈরি হচ্ছে। ধর্ষকদের যদি কঠিন সাজা না দেওয়া হয়, তাহলে তো তারা আবার এই কাজ করলে তো বেরিয়ে যাওয়া যায়, মাথায় হাত থাকলে তো সবকিছুই হয়। সেভাবেই চলছে। আজকে বারুইপুরের ঘটনা দেখুন, সেখানে তৃণমূলেরই মানে সরকারের যে অভিভাবক বলতে হয়, ঠিক। যে কমিশনার এমএলএ, তারা তো অভিভাবকই হয়, তারা দেখুন তৃণমূলেরই লোক। ঠিক। তবে দিদি, আমাদের বিজেপির এখানে যে ঘটছে না তা নয়, কিন্তু আমাদের সরকার কঠোর হস্তে এটা দমন করবেন। আর মমতা ব্যানার্জি যে বীজবৃক্ষ লাগিয়ে গেছেন সেখানে তো অমৃত ফল হবে না, সেই বীজবৃক্ষের ফলটা কিছুদিন ভোগ তো করতেই হবে আমাদের, কঠোর হস্তে আমরা সেটাও দমন করব। বেশ। দিদি, বিধানসভা শপথ গ্রহণ হওয়ার পর আমি আপনার এই অফিসে এসেছি, এই অফিসও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, প্রচুর মানুষ আসছে, যে কথা আপনি বলছিলেন শুধুমাত্র আপনার বিধানসভা বা বাইরের বিধানসভা থেকেও বা আশপাশের প্রচুর মানুষ আছেন, কারণ সবার কাছে খুব সহজে আসা, আপনার কাছে খুব সহজে আসা, কোনো ত্রিস্তরীয় নিরাপত্তা বোধহয় নেই, সবার কাছেই আপনি কাকিমা। এখনো অব্দি কি ধরনের মূলত সমস্যা এলো সবকিছু অনেক মিলিয়ে? অনেক সমস্যা, সব তো আর মনে রাখা সম্ভব নয়। এখনই একজনরা এসেছিলেন, সেটা আমি বলি, একটা ট্রাস্টি বোর্ড গঠন হয়েছিল আচ্ছা। বহু বছর আগে, সেখানে তৃণমূলের লোকেরাই চালাতো। তো হঠাৎ করে কয়েকজন মহিলা তাদের অভিভাবক, ফ্যামিলির অভিভাবকদের নিয়ে ওখানে 7 দিনের একটা কীর্তন করেছেন। আচ্ছা। সেখানে আমারও নিমন্ত্রণ ছিল, কিন্তু আমি যেতে পারিনি।
সেইখানে মহিলাদের উপর গায়ে হাত তোলা হয়েছে এবং মহিলারাও ওদের গায়ে হাত তুলেছে। আচ্ছা। দু দফায় তর্কাতর্কি হচ্ছিল। তারপরে আমি দেখলাম এটা সমস্যার কোনো সমাধান নেই, আমি থানায় পাঠিয়ে দিলাম। আমি বলেছিলাম এখানে যে তৃণমূলের সরকারের এই যে ট্রাস্টি বোর্ড আমরা মানবো কেন? ওরা তো আমাদের উপর এত অত্যাচার করেছে, তাহলে আমরা ওদের ওই ট্রাস্টি বোর্ডটাও মানবো না, আমরা নতুন করে ট্রাস্টি বোর্ড করব। এটা যখন ওরা অবজেকশন জানাচ্ছিল তখন দুতরফের খুব ঝামেলা হচ্ছিল, আমি থানায় পাঠিয়ে দিয়েছি। অনেক অভিযোগ, মানে কি বলবো, একজন ছেলে তার ওয়াইফ চলে গেছে হয়তো অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে, সে আমাকে ফোনটা দিয়ে বলছে তুমি একটু ফোন করে দাও তাহলে আমার বউ বাড়িতে আসবে। মানে এই আশ্বাস, এই এই আশ্বাস, বিশ্বাসটা, এটা মানে দেখুন দিদি যে কথা বলছেন, মানে একজন বিধায়কের কাছে এই ধরনের সমস্যা আছে, এটা কিন্তু সব বিধায়কের কাছে নয়। তার কারণ যে জায়গা থেকে রত্নাদির মতো মানুষেরা উঠে এসছেন, তিনি কিন্তু বিধায়ক হয়েছে বলেন রাতারাতি তার হাবভাব, তার বডি ল্যাঙ্গুয়েজ কোনো অংশে চেঞ্জ হয়ে যায়নি। যার জন্যই তো আমরা এই উমাদেরকে আমাদের তরফ থেকে আমরা সম্মান জানাচ্ছি, আমাদের উমা সম্মানের মাধ্যমে। দিদি একটা ছোট্ট বিষয়, উমা সম্মান প্রতি বছর দিশা শক্তি নিউজের তরফে আমরা লড়াকু মহিলাদের কুর্নিশ জানাই। এবার আপনি ছাড়াও সমাজের বেশ কিছু লড়াকু মহিলা, যেমন অর্পিতা সরকার, সর্বরী অধিকারী, আপনারই মানে এই মুহূর্তে বিধানসভার দায়িত্বে আছেন, এবং আপনাকেও আমরা সম্মান জানাতে পেরে আমরা খুব গর্বিত। আগামী দিন সেপ্টেম্বর মাসে আমাদের এটা আমি হবে। সর্বরিদিকে বলেছি আমরা ওখানে যারা মহিলা এমএলএ আছি তাদের নিয়ে একটা কমিটি গঠন করব, আর এইসব সমস্ত যেখানে যে ঘটনা ঘটবে আমরা মহিলা এমএলএ বাহিনী সেখানে যাব। এটা হয়নি গঠন, কিন্তু আমি সর্বরিদির সঙ্গে এটা কথা বলেছি। বেশ দিদি, শেষ প্রশ্ন, আজকের যেদিন থেকে আপনি বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন এবং আজকের পর্যন্ত সব সময় আপনি এবং অভয়ের বাবা, আপনারা দুজনেই আজও চোখের জল পড়ছে, বারে বারে চোখের জল পড়ছে। আহ, আহ, আমি কি করে প্রশ্নটা করবো আমি বুঝে উঠতে পারছি না, আমি ভাষা খুঁজছি শুধু। আজও রাত্রির বেলায় যখন আপনি জয়যুক্ত না, আপনি বলেছিলেন যে এটা আমার শ্রদ্ধাঞ্জলি হবে ওর প্রতি। আহ, আহ, বিচারের আশা তো এখনো দিন গুনছেন নাকি? বিচারের আশা যেমন আমার রয়েছে, তেমনি আমার মেয়ের অনেক স্বপ্ন ছিল। আমার টাকা পয়সা চাই না মা, আমার যেন নামের পরে অনেক ডিগ্রি থাকুক, আমি বড় ডাক্তার হিসাবে পরিচিত হতে পারি। তো মা বাবা হিসাবে সেই স্বপ্নটাও আমাদের পুরো করতে হবে, যে একজন নির্যাতিতা নয়, এত কষ্ট করে এত লড়াই করে সে একজন ভালো চিকিৎসক হয়েছিল, তো একজন ভালো চিকিৎসক হিসাবে তার নামটা যেন আমরা প্রতিষ্ঠা করে যেতে পারি, সেটাও আমার একটা লড়াই, সেটাও আমি করব। যে ওর বাবা ওকে বলতো তোর চাকরি করতে হবে না, তোকে আমি একটা নার্সিং হোম বানিয়ে দেব, তুই সেখানে দুস্থ লোকেদের সেবা করবি। কিন্তু সেটা তো আর ও থাকতে হয়নি, কিন্তু এটা আমরা করব। ও যেহেতু সেবা করতে ভালোবাসতো, সেই জায়গাটা থেকে আমরা এটা করব বুঝতে পারছি। ওর জন্য। দেখুন, ফেসবুকে কতই না গল্প বেরোয়, তাই না? তার কারণ তার বিধায়ক হওয়া এবং বিধায়ক হওয়ার মধ্যে কেন তিনি চুপ, কিন্তু আহ, মায়ের চোখ দিয়ে কিন্তু আজও জল বইছে। তিনি বিধায়ক হয়েছেন ঠিক কথা, কিন্তু তার লক্ষ্য কিন্তু সব মানুষের জন্য পাশে এসে দাঁড়ানো। আমি যখন আজকের এই অফিসে এসেছি, আমি আবারও বলছি, কোনো বিধায়ক সুলভ আচরণ নেই, যেন মনে হচ্ছে আমার এই ইন্টারভিউটা শুধু ইন্টারভিউ নয়, শুধুমাত্র তার সাথে একটা আলাপচারিতা করছি। আমরা 2026 উমার সম্মান, যে উমার সম্মান হবে তার আগে আমাদের এই প্রতিবেদন, আমরা অবশ্যই রত্নাদির মতো মহিলাদের আমরা কুর্নিশ জানাতে পেরে আমরাও আহ সম্মানিত, গর্বিত, আমি আনন্দিতও বলবো। তার কারণ এক উমার মা হচ্ছেন এই উমা। আজ এখানেই শেষ করবো দিদি, শুধু একটাই কথা বলা, আপনি এবং আপনার মতো মহিলারা যেন সবাই আহ, একদম ঠিক ঠিক এই ধরনের লক্ষ্যজনক ঘটনা যেন পুলিশের দ্বারা একদম যেন সেই শাস্তিটা যেন সেই ধর্ষকরা পায়। এবং আমরাই বলি যে ধর্ষণ হচ্ছে সমাজের ক্যান্সার, এই ক্যান্সারটাকে আমাদের একেবারে মূল থেকে নির্মূল করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।